গতদিন আমি পারমাণবিক নিউক্লিয়াসের থিওরি কমপ্লিট করেছিলাম। আজকে তোমাদের করাবো এই পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারের প্রবলেম। তা এই প্রবলেমগুলো করার আগে তোমাদের কিছু সূত্র তোমাদের মনে রাখতে হবে। এগুলো আমি পরপর দেখাচ্ছি। দেখো, আমরা পড়েছিলাম E=mc²। তার মানে এম মাস বা এম ভর থেকে কি পরিমাণ শক্তি পাওয়া যায় সেটা আইনস্টাইনের ছিল E=mc²। এই থিওরি দিয়ে মানে এই সূত্র দিয়ে আমরা মাস অফ দি ইলেকট্রনের জন্য তুল্য শক্তি কত হবে 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট। মাস অফ দি প্রোটনের জন্য তুল্য শক্তি 938.8 মেগা ইলেকট্রন ভোল্ট। নিউটনের জন্য নিউটনের মাসের জন্য তুল্য শক্তি 939.6 মেগা ইলেকট্রন ভোল্ট। তারপরে ছিল 1U = 1.66 10⁻⁻24 গ্রাম। এর জন্য তুল্য শক্তি 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। তাছাড়া ছিল এই নিউক্লিয় বন্ধন শক্তি, যাকে আমরা ডেল্টা ই দ্বারা নির্দেশ করতাম। এটা ছিল ডেল্টা এম ইন্টু c²। এটা কি ছিল যে ZMP প্লাস A মাইনাস Z ইন্টু Mn। MP হচ্ছে মাস অফ দি প্রোটন, Mn হচ্ছে মাস অফ দ্য নিউট্রন। তা Z হচ্ছে ওই যে আমরা পরমাণুটি ধরছি সেই পারমাণবিক সংখ্যা, আর এ হলো ভর সংখ্যা। তাহলে কটা নিউট্রন আছে? A মাইনাস Z খানা। আর mz, a এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। সেই যে পার্থক্যটা ইন্টু c², এটা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তি। এখানে এই যে ডেল্টা এম সমান লেখা ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। এছাড়া ছিল নিউক্লিয়াসের ব্যাসার্ধ, একে r0 দ্বারা নির্দেশ করা হতো। r0 সমান ছোট হাতের r0 a⁻1�3। তাহলে এখানে r0টা কি 1.2 10⁻⁻13 সেমি। মানে এটা কি একটি প্রোটন বা একটি নিউট্রনের পরীক্ষালব্ধ ব্যাসার্ধ। তো দেখো, এখানে সব ডেটা হয়তো তোমাদের পরীক্ষা অঙ্ক করার সময় সাপ্লাই মানে ব্র্যাকেটে দেওয়া থাকবে, তবু তোমাদের একটা সূত্র খাতা করবে, সেই সূত্র খাতায় এইগুলো তোমরা একটু লিখে রাখবে। যদিও তোমাদের বইতে দেখবে মানে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এইগুলো করে দেওয়া আছে, মানে লিখে দেওয়া আছে, তবু হলেও কি বলতো ছোট মানে খাতার মধ্যে থাকলে কি তোমাদের বারবার দেখতে সুবিধা হবে। কারণ পরীক্ষার সময় কিন্তু সব সময় যে 1U দেওয়া থাকবে তাও নাও হতে পারে। তোমার মাস অফ দি প্রোটনের জন্য তুল্য শক্তি নাও দেওয়া থাকতে পারে, কিংবা নিউক্লিয়াসের ব্যাসার্ধ যে r0 মানটা এটাও না দেওয়া থাকতে পারে। সেই জন্য তোমাদের এইগুলোকে আগের থেকে একটু সূত্র খাতায় লিখে রাখবে, লিখে একটা খাতা তৈরি করবে, পরপর চ্যাপ্টার আগে সূত্রগুলো লিখবে। লেখার পরে সেইগুলো বারবার রেমনাইজ মানে অনুসরণ করবে, তাহলে তোমাদের এই প্রবলেমগুলো করতে সুবিধা হবে। এরপরে আর কটা সূত্র আমি লিখছি, দেখে নাও তোমরা। নিউক্লিয়াসের আনুমানিক ভর বড় হাতের m দ্বারা নির্দেশ করা হয়, এটা AU। আর নিউক্লিয়াসের আয়তন V সমান 4.3 পাই r0 কিউ ইন্টু a। ই হচ্ছে ভর সংখ্যা, তোমরা নিশ্চয়ই জানো। নেক্সট হচ্ছে সক্রিয়তা থেকে, মানে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা থেকে আমি পড়িয়েছিলাম dN/dt = -λN। অঙ্ক করার সময় কিন্তু মাইনাসটা অনেক সময় বাদ দেবো, লাগবে না কাছে। n সমান কি, n এর পরিচয় হচ্ছে t সময়ে অবিঘটিত পরমাণুর সংখ্যা, আর ল্যামডা সমান তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক। আর এই যে এরপর আছে n = n0 e⁻⁻λt। আর একটা ছিল t½ এটা কি হাফ লাইফ বা অর্ধায়ু = 0.693/λ। তারপরে ছিল n = n0/2t/t। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। সমান n0 × ½ n। n = t/t সমান অর্ধায়ুর সংখ্যা। এই সূত্র প্রায় কাজে লাগে। নেক্সট হচ্ছে dN/dt = তেজস্ক্রিয় সক্রিয়তা। আরেকটা গড় আয়ু যদি টাউ হয়, এটা টাউ লেখা হয়, টাউ = 1/λ। তাহলে এখান থেকে এই যে এই ইকুয়েশন, এটা টাউ এটা থেকে কি পাওয়া যাচ্ছে, t সমান 0.693 × টাউ, মানে এটা আর
এটা ধরলে যদি করা হয় তাহলে কিন্তু 0.693 ইন্টু টাউ আসবে। আর একটা এই সূত্রটা তোমাদের বইতে নেই, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 1 প্লাস ল্যামডা 2। এই বিষয়টা কি, কোন একটা তেজস্ক্রিয় নমুনা আছে, ওই তেজস্ক্রিয় নমুনায় কি হচ্ছে যে মানে দুরকম ভাবে ও বিঘটিত বা মানে ক্ষয় হচ্ছে। প্রথমবার ক্ষয় হলো তার জন্য হচ্ছে অর্ধায়ু, তার জন্য ভাঙন ধ্রুবক বা তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক ল্যামডা 1, পরের বার হচ্ছে ভাঙন ধ্রুবক বা বিঘটন ল্যামডা 2। তাহলে একত্রে কি লেখা যাবে, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 1 প্লাস ল্যামডা 2। এটা আমরা বলছি কোন তেজস্ক্রিয় নমুনায় তেজস্ক্রিয় পরমাণু দুটি পদ্ধতিতে মানে ওর উহার বিঘটন হয় বা ওটা ভাঙে। তার প্রথম পদ্ধতিতে ল্যামডা 1 হচ্ছে ভাঙ্গন ধ্রুবক বা তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক, দ্বিতীয় পদ্ধতিতে ল্যামডা 2 হচ্ছে তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক। তাহলে দুটো যদি পদ্ধতি একত্রিত করা হয় তাহলে সেক্ষেত্রে কি লেখা হবে, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 1 প্লাস ল্যামডা 1। এই কিন্তু মোটামুটি সূত্র আছে, এগুলো তোমরা মনে রাখবে এবং একটা খাতায় নোট করে রাখবে, তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে আমরা চলে যাচ্ছি প্রবলেমে। তোমরা দেখো একটি প্রোটন ও একটি নিউট্রনের ভর যথাক্রমে 1.0073 ইউ ও 1.0087 ইউ। যদি একটি অক্সিজেন 16 নিউক্লিয়াসের ভর 15.990525 ইউ হয়, তবে এই নিউক্লিয়াসের নিউক্লিয় প্রতি বন্ধন শক্তি কত? তা আমরা বন্ধন শক্তির এক্সপ্রেশন কি পেয়েছিলাম, বন্ধন শক্তির এক্সপ্রেশন করার আগে সেই আমরা এটাকে ইউ দিয়েও বলতে পারি, ইউ দিয়ে করা যায়। কি ছিল যে তার আগে একটু মাস ডিফেক্টটা বার করে নিই, সেই মাস ডিফেক্ট ডেল্টা এম, ওর জন্য যে শক্তি সেটাই ছিল নিউক্লিয় বন্ধন শক্তি। তা ডেল্টা এম সমান কি জানি, ডেল্টা এম ইকুয়াল টু জেড এম পি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন মাইনাস এম জেড এ, এই ছিল অর্থটি। তাহলে এখানে জেড কত, অক্সিজেন 16, তাহলে জেড পারমাণবিক সংখ্যা কত হবে 8। তাহলে এ মাইনাস জেড কত হবে 16 মাইনাস 8, দ্যাট মিনস এটাও 8। এমপি কত, মাস অফ দ্য প্রোটন, বসালে কত হচ্ছে 1.0073 ইউতে দেওয়া আছে। এমএন কত হবে, সবই দেখো দেওয়া আছে 1.0087 ইউ। আর এম জেড এ কত, এম জেড এ মানে নিউক্লিয়াসের যে ভরটা 15.990525, এই প্রত্যেকটা মান বসাবে, বসালে কি পাওয়া যাবে, এটা পাওয়া যাবে হচ্ছে মাস ডিফেক্ট। তাহলে মাস ডিফেক্টের জন্য যে শক্তি হবে, তাহলে সেটা কি ডেল্টা, এটা মাস ডিফেক্টের জন্য যে শক্তি হবে সেটাকে আমরা কি করব ওখান থেকে, তাহলে ওখান থেকে আমরা বসাবো ডেল্টা এম। তো এর বসিয়ে দেওয়া এগুলো একটু বসানো যাক, 8 ইন্টু 1.0073 যোগ কি হবে এটা 8 ইন্টু 1.0087 মাইনাস 15.990525, এটা বসানো হলো। তারপর এখানে বলেছে কিন্তু যে এই নিউক্লিয়াসের নিউক্লিয় প্রতিবন্ধন শক্তি, নিউক্লিয় প্রতি, এখানে অক্সিজেন 16, তাহলে কটা নিউক্লিয়ন আছে 8টা প্রোটন 8টা নিউট্রন, দ্যাট মিন্স 16 ভর সংখ্যা যেটা। তাহলে নিউক্লিয় প্রতিবন্ধন শক্তি কত হবে, নিউক্লিয় প্রতিবন্ধন শক্তি, নিউক্লিয় প্রতিবন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি আমরা লিখতে পারি, কি লিখবো, ডেল্টা এম বাই 8, সরি ডেল্টা এম বাই 16। এটাকে ভাগ করলে তোমার অ্যান্সার কত বেরোবে দেখবে, এটাকে 8.001 মেগা ইলেকট্রন ভোল্ট বার হবে, মেগা ইলেকট্রন ভোল্ট বার হবে। তার মানে এটা একটু বলে দিই, এই ডেল্টা এম যে পাচ্ছে এটা কিন্তু ইউ দিয়ে বার হবে, ইউ দিয়ে বার হবে।
ইউ দিয়ে বার হওয়ার পর ওটাকে লাস্টে যে ইউটা পেলে সেই ইউটাকে কি করবে, ও ইউটা 931.2 দিয়ে গুণ করবে। এই যে এখানতে অ্যান্সার এটা কি মানে ইউ যেহেতু এত ইউ, এই যেখান যে এই যে এটা ক্যালকুলেশন করে তোমরা একটা ইউ বার হবে, সেই ইউ কে 931.2 দিয়ে গুণ করবে, গুণ করার পরে দেখবে গুণ করে হচ্ছে 16 দিয়ে ভাগ করবে, করলে কি নিউক্লিয় প্রতি বন্ধ শক্তি কত হবে 8.001 MeV বা মেগা ইলেকট্রন ভোল্ট। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। চলো দ্বিতীয় অঙ্কে যাওয়া যাক। দেখো একটি নিউক্লিয়ানের গড় ব্যাসার্ধ 1.2 × 10⁻⁻15 মিটার মিটার হলে রেডিয়াম 226 নিউক্লিয়ানের ব্যাসার্ধ ও নিউক্লিয়াসের ঘনত্ব কত হবে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অঙ্কটা। তাহলে কি একটি নিউক্লিয়ানের গড় ব্যাসার্ধ 1.2 × 10⁻⁻15 মিটার হলে রেডিয়াম 226 নিউক্লিয়াসের ব্যাসার্ধ ও নিউক্লিয় ঘনত্ব কত? তাহলে নিউক্লিয়ানের গড় ব্যাসার্ধকে কি দ্বারা নির্দেশ করি? গড় ব্যাসার্ধ একে কিন্তু আমরা r0 দ্বারা নির্দেশ করি। r0 কত? 1.2 10⁻⁻15 মিটার। এটা তো আমি বলছিলাম যে তোমাদের যদি কখনো দেওয়া না থাকে তাহলে কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। r0 সমান কত? 1.2 10⁻⁻15 মিটার। তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে? সূত্র বসিয়ে দাও। নিউক্লিয়াসের ব্যাসার্ধ বড়হাতের r দ্বারা নির্দেশ করা হয়। r সমান r0 × a⁻1 r0 কত হচ্ছে দেওয়া আছে 1.2 10⁻⁻15 × a মানে এই যে রেডিয়াম 226, এ মানে ভর সংখ্যা, তো ভর সংখ্যা কত? 226। তা 226 এর মাথায় 1/3 হবে। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে? 7.31 10⁻⁻15 মিটার। তোমরা ক্যালকুলেশন করে দেখবে 7.31 10⁻⁻15 মিটার অ্যান্সার হবে। তাহলে ফার্স্ট এটা হয়ে গেল। এরপর হচ্ছে নিউক্লিয় ঘনত্ব। নিউক্লিয় ঘনত্ব, তা ঘনত্ব মানে কি জানি আমরা? ঘনত্ব সমান লিখতে পারি ভর বাই আয়তন। তাহলে ভরটা বার করা যাক। তাহলে ভর বড়হাতের m সমান কি লেখা হয়? au। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের থিওরি লেখার সময় বলে দিয়েছিলাম, আজকে প্রথমে সূত্র লিখে দিয়েছিলাম ভর সমান au। আর আয়তন ব্র্যাকেটে v সমান কি লেখা হবে? একটা নিউক্লিয়ারের আয়তন কত? 4/3 পাই r0 × q। 4/3 পাই r0 × q পাই, এটা যদি হয় ইনটু একটা নিউক্লিয়ারের আয়তন 4/3 পাই r0 q। তা কতগুলো নিউক্লিয়ার আছে এখানে, সেই অনুযায়ী ভর সংখ্যা দিয়ে গুণ করতে হবে, a দিয়ে গুণ করতে হবে। তাহলে মোট আয়তন পেয়ে গেলাম। তাহলে ঘনত্ব কত হবে? ঘনত্ব d সমান লেখা হয় m/v, খুবই কমন সূত্র, বসিয়ে দাও au বাই 4/3 পাই r0 q ইনটু a। এখানে a কাটবে, আর ইউ এর মানটা বসাতে হবে। ইউ এর মানটা হচ্ছে 1.66 10⁻⁻27। এটা হচ্ছে এসআইতে -24 গ্রাম হয়, ওটা এসআইতে করলে -24 কেজি হয়। আর 4/3 পাই মানে 3.14 ইনটু r0 এর মানটা কত ছিল? এই যে 1.2 10⁻⁻15 তার হোল কিউ হবে। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত কি দাঁড়াবে দেখবে 2.29 10⁻17 কেজি মিটার পার মিটার কিউব। এর হচ্ছে অ্যান্সার 2.29 10⁻17 কেজি পার মিটার কিউব। তাহলে কি আমরা পেলাম যে একটি নিউক্লিয়ারের গড় ব্যাসার্ধ দেওয়া আছে, আর তাহলে রেডিয়াম 226 নিউক্লিয়ারের ব্যাসার্ধ নিউক্লিয় ঘনত্ব কত বার করতে গেলে আমরা এইভাবে কিন্তু অঙ্কটা আমরা করব।
তোমার ক্যালকুলেশনটা একটু করবে, আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো। পাঁচ দিনে কোনো তেজস্ক্রিয় পদার্থের 20% বিঘটিত হলে 15 দিন পরে প্রাথমিক ভরের কত অংশ অবিঘটিত থাকবে? মানে তাহলে 5 দিনে কোনো তেজস্ক্রিয় পদার্থের 20% বিঘটিত হলে 15 দিন পরে প্রাথমিক ভরের কত অংশ অবিঘটিত থাকবে? তোমাদের একটু বলে রাখি, এই তেজস্ক্রিয়তার অঙ্কগুলো মানে সূত্র ধরে করা যায়, আবার ডিরেক্ট মানে ক্যালকুলেশন করে করা যায়। এটা আমি করে দিচ্ছি ডাইরেক্ট কিভাবে করতে হয় দেখে নাও। দেখো এখানে 5 দিনে 20% বিঘটিত হচ্ছে আর 15 দিন পরে বলেছে, তাহলে লেখা যেতে পারে যে আমি শুরু করছি 20% করে 20%, আচ্ছা মানে 15 দিন, তো 5 দিনে আর 15 দিনে, তাহলে 15 দিন মানে কটা ধাপ হবে? 3টে ধাপ। এবার লেখো 15 দিন সমান 15/5, দ্যাট মিনস 3টি ধাপ বা 3টি স্টেপ। এই 3টি স্টেপে 20% করে করে বিঘটিত হবে। তাহলে আমরা কি জানি, প্রাথমিক অংশ, প্রাথমিক পরমাণুর সংখ্যা কি ধরি আমরা? n0 ধরি। তাহলে প্রথম ধাপের পর অবিঘটিত থাকবে। দেখো n0 ছিল, তার থেকে 20% বিঘটিত হলো, তাই n0 ইন্টু 20/100, এটা কত হবে? n0 ইন্টু 20/100। এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি, যেটাকে এভাবে লিখছি 20 এর কানা কেটে, দেখো 0 কেটে গেল 0.2, n0 মাইনাস 0.2 ইন্টু n0, দ্যাট মিন 0.8 ইন্টু n0। প্রথম ধাপের পর অবিঘটিত থাকবে 0.8 n0। দ্বিতীয় ধাপের পরে অবিঘটিত থাকবে কত? 0, একই নিয়মে 0.8 n0 মাইনাস 0.8 n0 ইন্টু 20/100, কত? 0.8 n0 মাইনাস এটা হচ্ছে কত কাটাকুটি করলে 0.16 n0, দ্যাট মিনস এটা বিয়োগ করলে কত দাঁড়াবে? 0.64 n0। তারপরে তৃতীয় ধাপের পরে অবশিষ্ট থাকবে, একই নিয়মে করবে 0.64 n0 মাইনাস 0.64 n0 ইন্টু 20/100, বলে কত হবে? 0.64 n0 মাইনাস এটা 0.2 আর তাহলে কত হচ্ছে? এটা তাহলে কত, যে 0.2 করলে 4 দুনো 8, 6 দুনো 12 আর 6 দুনো 12, এই n0, দ্যাট মিনস বিয়োগ করলে 8 আর 2 10, 3 3 আর 1 দাও 4, 1 আর 5, 0.512 n0, 0.512 n0। তাহলে এটাই কিন্তু অবশিষ্ট থাকলো, অবিঘটিত থাকলো। কিন্তু বলেছে প্রাথমিক ভরের কত অংশ অবশিষ্ট থাকবে। আমরা সেই মাধ্যমিক শর্ট কোশ্চেন করার সময় করতাম যে কত অংশ মানে কত পার্সেন্ট বার করতে হবে, কতটা হলো বাই প্রাথমিক ইন্টু 100%, কত অংশ হবে? এখানে কোনায় করে দিচ্ছি 0.512 n0 বাই প্রাথমিক কত? n0, কাটলে কত হবে? n0 কেটে গেল, ইন্টু 100% করে দাও, তার মানে 51.2%, এই কিন্তু অ্যান্সার হবে 51.2। 0.512 n0 বাই n0 ইন্টু 100% করলে কত হচ্ছে? 51.2%।
তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কটা আমরা করলাম। 15 দিন সমান 15/5 সমান 3টি ধাপ। এই 3টি ধাপ ধরে ধরে আমরা অঙ্কটা আমি করলাম। এরপরে চলো পরবর্তী অঙ্কে, প্রবলেম নাম্বার 4। একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বিঘটন সমীকরণ এ ওর থেকে একটা বিটা বার হচ্ছে হয়ে ইয়ন হলো বিটা প্লাস, আর ইয়ন থেকে আলফা বার হলো, আলফা বার হলে A2 হচ্ছে। তাহলে এ পরমাণু থেকে A1, A1 থেকে A2 হলো। এখন বলছে যে A2 নিউক্লিয়াসটির পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা যথাক্রমে 176 ও 71। এ ও A1 এর পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা নির্ণয় করো। এগুলির মধ্যে কোনগুলি আইসোবার? এই অঙ্কটা অনেকটা মাধ্যমিক স্টাইলে, মানে খুব সহজ অঙ্ক, তবু একটু আমি করাচ্ছি। দেখো যে আমরা জানি যদি আলফা কণা বার হয় তাহলে কি, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায় এবং ভর সংখ্যা 4 একক কমে যায়। আর এখানে বিটা প্লাস, এখানে কিন্তু বিটা মাইনাস না, বিটা মাইনাস মানে ইলেকট্রন। বিটা মাইনাস বার হলে কি হবে? বিটা মাইনাস বার হলে মানে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বেড়ে যাবে, ভর সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না। কিন্তু এখানে বিটা প্লাস, সেই হিসাবে দেখা যাক কি হয়, একটু বলছি পরে। দেখো শুরু করি, ইকুয়েশনটা আবার লিখছি। দেখো এর থেকে A1, তার থেকে হচ্ছে A2। আচ্ছা, এখানে বিটা প্লাস মানে কি লেখা যায়? +1E0। আলফা বের হচ্ছে মানে কত? 2He4 হিলিয়াম। এখন বলে A2 নিউক্লিয়াসটি পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা 76 আর 71। আমি এখানে লিখে দিই, এটা 71, এখানে 176। দেখো খুবই সহজ অঙ্ক। তাহলে দেখো এখান থেকে আলফা বেরিয়ে গেছে, তার মানে কি ইয়ন থেকে 2 কমে যাওয়ার পর 71 হয়েছে। তাহলে এটা ইয়ন এখানে কত ছিল? পরমাণু ক্রমাঙ্ক 73 ছিল। আচ্ছা, মাথায় ভর সংখ্যা মানে ইয়ন থেকে এখান থেকে 4 কমে যাওয়ার ফলে 176 হয়েছে। তাহলে এখানে কত ছিল? 180 ছিল। 76 আর 4 80। তাহলে এটা হয়ে গেল। আবার দেখো এখানে বিটা মানে কত? +1E0। এখানে বিটাটা খেয়াল, বিটা কিন্তু মাইনাস না, কিন্তু বিটা প্লাস। তাহলে কি এখান থেকে +1, এখান থেকে +1 কমে যাওয়ার জন্য 73 হয়েছিল, কত ছিল? 74 ছিল। আর মাথায় 0 মানে কোনো পরিবর্তন হবে না, 180। তাহলে ডিরেক্টলি আমি কি লিখতে পারবো? ডাইরেক্টলি আমি লিখতে পারবো, তাহলে এখানে 73 থেকে 2 কমে গিয়ে 71 হয়েছে, আর 180 থেকে 4 কমে গিয়ে 176 হয়েছে। 76 4 80, 71 আর 2 73। আর এখানে 180 যোগ 0 180, 73 আর 1 74। তাহলে এই যে একটু খেয়াল করো যে এই যে এ ও A1 এর পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা, এ এর পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 74, A1 এর পরমাণু ক্রমাঙ্ক 73, এদের প্রত্যেকের ভর সংখ্যা কত? 180 180। তাহলে কোনগুলো আইসোবার? আইসোবার মানে কি জানো? ভর সংখ্যা যাতে সেম, একই, তাদের আইসোবার বলা হয়। তাহলে এ ও A1 হলো আইসোবার। এ ও A1 হলো আইসোবার। তাহলে অঙ্কটা খুবই ইজি। এখন মনে রাখতে হবে যে আলফা কণা বার হলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়, আর ভর সংখ্যা 4 একক কমে যায়। বিটা কণা বার হলে, এখানে বিটা মানে বিটা প্লাস, কিন্তু বিটা পজিটিভ, এটা একটু মনে রাখবে। এরপরে প্রবলেম 5-এ চলো। র্যাডন 222 একটি এক পারমাণবিক তেজস্ক্রিয় গ্যাস। এর অধ্যায় 0.33 10⁻⁶।
প্রমাণ উষ্ণতা ও চাপে 1 সিসি আয়তন বিশুদ্ধ রেডন গ্যাসের বিঘটনের প্রারম্ভিক হার কত হবে? দেখো এই যে বিঘটনের হারটা লিখতে গেলে আমরা লিখবো কি, বিঘটনের হার বলতে আমার ডিএনডিটি, এই এর হার বলা ডিএনডিটি সমান কি ছিল, ল্যামডা এন। ডিএনডিটি সমান ল্যামডা এন, তোমরা জানো। মাইনাসটা আমি বাদ দিলাম, মাইনাসটা সাধারণত লাগে না, ও নেগেটিভ সাইন বোঝায়। নিশ্চয়ই একদিন বলছিলাম যে টি বাড়ার সঙ্গে সঙ্গে এন কমে। তোমরা ডিওয়াই ডিএক্স সমান জানো, এক্স বৃদ্ধি পেলে ওয়াই বৃদ্ধি পায়, এখানে টি বৃদ্ধি পেলে তো এন কমে, ওই জন্য নেগেটিভ সাইন দিয়ে নির্দেশ করে। এখন এটা আমার লাগছে না, মডুলাসটা আমরা নিই, ওই জন্য ডিএনডিটি ইকুয়াল টু ল্যামডা এন আমরা লিখলাম। এখন খেয়াল করো, দেখো যে এই ল্যামডা এখানে অর্ধায়ু দেওয়া আছে, তাহলে অর্ধায়ুর সঙ্গে ল্যামডাটার সম্পর্ক আছে কি ছিল, টি সমান 0.693 বাই ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডাটা একটু বার করে নিই, 0.693 বাই টি, দ্যাট মিনস 0.693 বাই টি মানে কত, 0.33 10 টু দি পাওয়ার 6, তাহলে পার সেকেন্ড, এটা তাহলে পার সেকেন্ড, এটা ল্যামডা বেরিয়ে গেল। তাহলে ল্যামডা যদি পেয়ে যাবে, দরকার এন দরকার। এনটা আমরা কি করে পাবো, এন পেতে গেলে এন মানে পরমাণু সংখ্যা, তাহলে লিখতে হবে যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় কি প্রমাণ উষ্ণতা ও চাপে 1 সিসি রেডন গ্যাসে পরমাণুর সংখ্যা কত হবে, পরমাণুর সংখ্যা। দেখো আমরা কি জানি, প্রমাণ চাপ ও তাপমাত্রায় 22.4 লিটারের মধ্যে কত অ্যাভোগাড্রো নাম্বার সংযোগ থাকে। তাহলে 22.4 লিটার মানে 22,400 ঘন সেমি বা 22,400 সিসি। তাহলে সেই হিসাবে 22,400 সিসির মধ্যে কত আছে, 6.023 10 টু দি পাওয়ার 23 অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক। তাহলে 1 সিসির মধ্যে কত আছে, 22,400 করতে হবে, করলে এই মানগুলো একটু বসাতে হবে। তোমার এখানে বসিয়ে দেবে, ল্যামডার মানটা বসাবে, আর এবং সংখ্যাটা এন দ্বারা নির্দেশ করা হচ্ছে, এন এর মানটা এখানে বসাবে। বসালে ডিএনডিটি অ্যান্সারটা তোমরা বার করে ফেলবে ক্যালকুলেটরে। অ্যান্সারটা হবে 5.64 ইন্টু 10 টু দি পাওয়ার 13 ডিপিএস। এটাই ডিপিএস লেখা হয়, সক্রিয়তা আছে ডিপিএস। তাহলে এটাই কিন্তু বার হলো। তাহলে আমরা হচ্ছে ডিএনডিটি ইকুয়াল ল্যামডা, ল্যামডাটা কোথা থেকে, টি সমান 0.693 বাই ল্যামডা, এই সূত্রটা ক্যালকুলেশন করে বার করলাম। আর পরমাণুর সংখ্যা 6.023 10 টু দি পাওয়ার 23 বাই 22,400। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, 22.4 লিটার মানে 22,400 সিসির মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার, 1 সিসির মধ্যে এটা বাই এটা করে ক্যালকুলেশন করে এইগুলো তোমরা ডিএনডিটিটা পেয়ে গেলে। এরপরে প্রবলেম 6 এ চলো। একটি তেজস্ক্রিয় মৌল দুটি পদ্ধতিতে ক্ষয় হয়। প্রথম পদ্ধতির অর্ধায়ু T1 এবং দ্বিতীয় পদ্ধতির অর্ধায়ু T2 হলে দুটি পদ্ধতির একত্রে অর্ধায়ু কত হবে? তাহলে প্রথম পদ্ধতির অর্ধায়ু T1, দ্বিতীয় পদ্ধতির অর্ধায়ু হচ্ছে T2 হলে দুটি পদ্ধতির অর্ধায়ু কত হবে? তাহলে আমরা সূত্র কি শিখেছিলাম, যে প্রথম পদ্ধতির ভাঙ্গন ধ্রুবক, λ1, দ্বিতীয় পদ্ধতির ভাঙ্গন ধ্রুবক λ2 এবং
একত্রে ভাঙন ধ্রুবক বা বিঘটন ধ্রুবক বলতে পারো, ধ্রুবক ল্যামডা হলে আমরা কি লিখি, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 1 প্লাস ল্যামডা 2। আজকে যে লাস্ট সূত্র ছিল ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 1 প্লাস ল্যামডা 2, তা প্রথমটা অধ্যায় বলছে T1, তারপরটা অধ্যায় হচ্ছে T2, আর দুটি পদ্ধতি একত্রে অধ্যায় বার করতে হবে। তাহলে আমরা একটা সূত্র কি জানি, T সমান 0.693 বাই ল্যামডা, ইমপ্লাইজ ল্যামডা ইকুয়াল টু কত হবে 0.693 বাই টি। অর্ধায়ু আর ভাঙ্গন ধ্রুবক বা বিঘটন ধ্রুবকের মধ্যে সম্পর্ক, তাহলে এখানে বসিয়ে দাও। দেখো যদি তাহলে একত্রে অর্ধায়ু যদি টি হয়, ছোট হাতের টি হয়, তাহলে কি লিখবো 0.693 বাই টি ইকুয়াল টু 0.693 বাই T1 প্লাস 0.693 বাই T2। এবারে ক্যালকুলেশন করতে হবে, সবকটা উঠে গেল, দ্যাট মিন্স 1 বাই টি সমান 1 বাই T1 প্লাস 1 বাই T2, ইমপ্লাইজ দ্যাট 1 বাই টি ইকুয়াল টু, ক্যালকুলেশন করো, ওটা হচ্ছে T1 প্লাস T2। এখান থেকে পাওয়া যাচ্ছে T সমান কত হচ্ছে T1 ইন্টু T2 বাই T1 প্লাস T2। এইটাই কিন্তু ওদের একত্রে অর্ধায়ু। তাহলে স্মল টি হচ্ছে কি, স্মল টি হচ্ছে একত্রে অর্ধায়ু, খুব সোজা অঙ্ক, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। টি সমান একত্রে অর্ধায়ু, তাহলে টি ইকুয়াল টু T1 T2 বাই T1 প্লাস T2, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো 7 নম্বর প্রবলেমে। কোন তেজস্ক্রিয় নমুনার T1 সময়ে সক্রিয়তা A1, কোন তেজস্ক্রিয় নমুনার T1 সময়ে সক্রিয়তা A1 এবং T2 সময়ে সক্রিয়তা A2 হলে দেখাও যে A2 ইকুয়াল টু A1 ইন্টু e টু দি পাওয়ার T1 মাইনাস T2 বাই বড়হাতের T। এখানে T সমান গড়াল। দেখো এটাও খুব সহজ অঙ্ক। আমরা সক্রিয়তা সমান কি জানি, সক্রিয়তা ব্র্যাকেটে A লিখতে পারি, A সমান হচ্ছে dN dt ইকুয়াল টু লিখতে পারি ল্যামডা n, এটা আমরা জানি ল্যামডা n। সেই হিসাবে কি বলা হচ্ছে, তাহলে কি লিখবো, সেই হিসাবে আমরা কি লিখতে পারি যে A1 ইকুয়াল টু dN dt at the time T1 equal to lambda n1, lambda n1 মানে কত, n0 into e to the power minus lambda T1, এটা লেখা যেতে পারে। আচ্ছা সেম ভাবে A2 সমান কি লিখবো, dN dt at the time T2 equal to lambda n2 সমান কি পাবো আমরা, lambda n2 সমান কি লিখবো, n0 into e to the power minus lambda T2। দেখো আমাদের প্রমাণ করতে হবে A2 equal to A1 into A something, তাহলে আমি কি করছি A1 পেয়ে গেলাম, A2 পেয়ে গেলাম, তাহলে যদি A2 by A1 করি কি দাঁড়ায় দেখো তো, A2 by A1 করলে আমি লাস্টেটা লিখছি lambda n0 e to the power minus lambda T1 by lambda n0 e to the power minus lambda T2। তাহলে এখান থেকে ল্যামডা ল্যামডা কাটছে, n0 n0 কেটে গেল, থাকলো কি e টু দি পাওয়ার আমরা কি লিখবো, e টু দি পাওয়ার এটা উপরে উঠে e টু দি পাওয়ার ল্যামডা ইনটু T2 মাইনাস T1
T2 মাইনাস T1। আচ্ছা এখানে একটা মানে কোশ্চেনটা একটু দেওয়া দেখে নাও, একটু ভুলে গেছি, এটা T2 মাইনাস T1 হবে, এটা খেয়াল করো, এটা T2 মাইনাস T1। তাহলে আর আমরা আবার কি জানি যে ল্যামডা যদি ভাঙন ধ্রুবক হয়, ল্যামডার অর্ধায়ু যদি টি হয়, অর্ধায়ু বলছি গড়ায়ু টি হয়, তাহলে ল্যামডা ইকুয়াল টু 1/t। তাহলে এখানে বসাও e টু দি পাওয়ার T1 মাইনাস T2 মাইনাস T1 বাই বড় হাতের t, যেহেতু ল্যামডা ইকুয়াল টু 1/t। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, A2 ইকুয়াল টু E1 ইন্টু e টু দি পাওয়ার T2 মাইনাস T1 বাই বড় হাতের t। এটা প্রমাণিত হয়ে গেল, এটাই কিন্তু হয়ে গেল। তাহলে T1 সময় সক্রিয়তা A1, T2 সময় সক্রিয়তা A2 হলে দেখাও যে এটা সহজ করে প্রমাণ করা গেল। তোমরা এই চ্যাপ্টারে আরো অনেকগুলো প্রবলেম করবে, চেষ্টা করবে, নিশ্চয়ই তোমরা পারবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।